আজকের ক্লাসে আমরা 47তম বিসিএস এর মানসিক দক্ষতা অংশ সমাধান করব এবং আজকে হচ্ছে আমাদের থার্ড পার্ট। আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো করে যাচ্ছি, তো আপনারা যারা নতুন তারা প্লেলিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, তাহলে প্রতিটা পার্টই পেয়ে যাবেন। প্রথম যে কোশ্চেনটা ছিল ভালোভাবে একটু খেয়াল করেন। বলছে একটি গিয়ার ট্রেনে মানে ট্রেন মানে রেল, 3টি গিয়ার আছে। গিয়ার এ এর 12টি দাঁত, গিয়ার বি এর 36টি দাঁত এবং গিয়ার সি এর 24টি দাঁত আছে। যদি গিয়ার একে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে? ভালোভাবে প্রশ্নটা বোঝেন। মানে একটা ট্রেন আছে, সেই ট্রেনের গিয়ার আছে 3টে, একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি। এখন এই 3টে গিয়ার, যেমন যে চিত্রটা দেখতে পাচ্ছেন, তো 3টে গিয়ার আছে। যার প্রথম গিয়ারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12টা দাঁত আছে। একইভাবে বি নাম্বার গিয়ার 36টা দাঁত আছে এবং সি নাম্বার গিয়ার কয়টা দাঁত আছে? 24টা দাঁত আছে। এখন আমাদের মূলত প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে যে এই গিয়ারটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কি? এটা যদি একটা ঘড়ি হয় তাহলে এটা হলো 12টা বাজবে, তারপরে 1টা বাজবে, 2টা বাজবে, 3টা বাজবে। তাহলে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটা কিন্তু যেভাবে ডান দিকে কিন্তু ঘুরতে থাকে, ডান দিকে ঘুরে ঘুরে এইভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। সো ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কাঁটাটা এই দিকে ঘুরবে। ওকে, এখন এ কাঁটাটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এখানে যে পরবর্তী গিয়ার আছে তার কাঁটাগুলো কোন দিকে ঘুরবে? তার কাঁটাগুলো কিন্তু উল্টা ঘুরবে। আবার তারপরে এইটা যেদিকে ঘুরবে তারপরের কাঁটাটা, তারপরের গিয়ারটা কিন্তু তার আবার অপোজিট দিকে ঘুরবে। তো তার মানে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে এই যে সর্বশেষ সি যেটা, এটা কোন দিকে ঘুরবে? তাহলে এটাও কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। বিষয়টা আমি আপনাদের চিত্র আকারে বুঝাই দিতেছি। এটা আমাদের প্রথম সেই গিয়ারটা, এটা তো কাঁটা আছে। কাঁটা কয়টা আছে এটা আসলে ম্যাটার না, বাট এটাতে অনেকগুলো কাঁটা আছে ধরে নিচ্ছি। এরপরে পরবর্তী যে গিয়ারটা সেটা বড়, সেটা কাঁটার সংখ্যা বেশি, তাহলে এটাতে কাঁটাগুলো আমি দিয়ে দিলাম। এভাবে অনেকগুলো কাঁটা আছে। ওকে, এরপরে আরেকটা গিয়ার আছে যেটা, এটা যদি এ হয়, এটা বি, এটা হলো সি, এটাতেও কিছু সংখ্যক কী আছে? কাঁটা আছে। এখন কাঁটা কয়টা করে আছে এটা কিন্তু আসলে কোনো ম্যাটার না। ম্যাটার হলো এ ঘড়ির কথা বলা হয়েছে যে, এ গিয়ারের কথা বলা হয়েছে যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে এই দিকে ঘুরবে, ঠিক আছে? একটু আগে যেটা আমরা দেখলাম। এখন তার মানে এই যে কাঁটাটা দেখতেছেন এটা কিন্তু নিচ দিকে নামবে, এই যে কাঁটাটা দেখতেছেন এটা নিচ দিকে নামবে, এই যে কাঁটাটা দেখতেছেন নিচ দিকে নামবে। এখন এভাবে যদি নিচ দিকে নেমে আসে, তাহলে এই যে বি যে গিয়ারটা, এটাও কিন্তু তাহলে নিচ দিকে নেমে আসবে, এটাও নিচ দিকে নেমে আসবে। তাহলে এই কাঁটাটা এটার সাথে বেজে এটাও নিচ দিকে নেমে আসবে। তাহলে নিচ দিকে নেমে আসা মানে প্রত্যেকটা কাঁটাই তাহলে নিচ দিকে নেমে আসবে। তার মানে কি এই দিকে কিন্তু ঘুরবে, এটা কিন্তু ঘড়ির কাঁটার অপোজিটে ঘুরবে। এটা ঘুরতেছে এই দিকে, অথচ বি নাম্বার যেটা সেটা কিন্তু উল্টা দিকে ঘুরতেছে। আবার একটা জিনিস খেয়াল করেন, এইখানে সির সাথে যদি আমরা রিলেট করি, এই সি নাম্বার যেটা গিয়ারটা, এটা যদি আমরা রিলেট করি, যেহেতু এই কাঁটাগুলো উপরের দিকে যাইতেছে, যেহেতু যেদিকে ঘুরে, তাহলে এই কাঁটাটা উপর দিকে যাবে, তাহলে এই কাঁটাটা উপর দিকে যাবে। এখন এই কাঁটা উপর দিকে যাওয়া মানে তাহলে এই কাঁটার সাথে যে সি কাঁটার সাথে বেজে তাহলে এটাও উপর দিকে উঠবে, তাহলে এটাও উপর দিকে উঠবে। আবার এই যে এটা দেখেন, এটা যদি নিচ থেকে যদি উপর দিকে ওঠে, তাহলে এই কাঁটাটাও, সির এই কাঁটাটা উপর দিকে উঠবে। দ্যাট মিনস এই দিকে কিন্তু পরবর্তী আমাদের যে গিয়ারটা সেটা কিন্তু ঘুরবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গিয়ার যেদিকে ঘোরে তার সাথে সংযুক্ত আর একটা গিয়ার কিন্তু অপোজিট দিকে ঘুরে। আবার এই কাঁটাটা যেদিকে ঘুরবে তার পরের সাথে যদি কিছু সংযুক্ত করেন, এটা এই দিকে ঘুরছে, এটা আবার অপোজিট দিকে ঘুরবে। সো এটা যেরকম হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘটে, তাহলে সিটাও ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকেই ঘটবে। কোশ্চেন অনুসারে যে গিয়ার সি কোন দিকে ঘুরবে, তাহলে গিয়ার সি কোন দিকে ঘুরবে? এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। 187 নম্বরের ডাকটা যদি একটু খেয়াল করেন, এখানে বলছে যে যখন দুটি বস্তুর সংঘর্ষ হয়, তারা একসাথে লেগে থাকে, তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে? অর্থাৎ আমরা স্বাভাবিকভাবেই জানি যে দুইটা বস্তু যদি পরস্পর আঘাতপ্রাপ্ত হয়, ঘর্ষণ লাগে, সেই ক্ষেত্রে এই বস্তুটা এইদিকে সরে আসবে, এই বস্তুটা এইদিকে সরে আসবে, সাধারণত লেগে থাকে না। তবে কখনো কখনো যদি দেখি, ধরেন আপনি একটু কর্দমাক্ত মাটির একটা ঢিলা তৈরি করছেন, আর একটা কর্দমাক্ত মাটি অর্থাৎ নরম মাটি, এবং এই দুটো যদি আপনি একটু সংঘর্ষ করান, হয়তো বা দুইটার সাথে লেগে যাবে। অথবা ধরেন যে একটা গতিশীল গাড়ি আর একটা হচ্ছে স্থির কোনো গাড়ি, তো এটা কোনো কারণে একটু চালাইয়ে দিলেন, তো পরে কি হবে যে এটার সাথে ধাক্কা লেগে সামনের যেটা ছিল সেটাও চলতে থাকবে। সো ঘর্ষণের ফলে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। ঘর্ষণের ফলে, দুটো বস্তুর ঘর্ষণের ফলে, যেমন এই দুইটা ঘর্ষণ করে এইদিকে এটা চলে আসবে, এইদিকে এটা চলে আসবে। এমন হতে পারে যে ঘর্ষণের ফলে একটা ঘর্ষণের ফলে লেগে থাকতে পারে।
তো এই যে ঘর্ষণ করে লেগে থাকবে না সরে যাবে, এরকম কিছু সংজ্ঞা আছে। এখানে চিত্র আকারে দেখানো হয়েছে যে দুইটা বস্তু এদিকে চলতেছিল, এরপরে এই যে পেছনেরটা সামনেরটা লেগে একদম লেগে গেছে। তো এটা নিঃসন্দেহে মানে আমার এগুলো কোনো আইডিয়া নাই, তো আমি এখানে আসলে হেল্প নিচ্ছি একটা সলভের, লাইভ এমসিকিউ ওনাদের একটা সলভ থেকে আমি হেল্প নিচ্ছি, তাদের প্রতি কৃতজ্ঞ। তো দেখেন এখানে বলছে যে যে এই যে প্লাস্টিক যেটা যে একসাথে যদি লেগে যায়, যে এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু একসাথে লেগে গেছে ঘর্ষণের ফলে, এটাকে বলে প্লাস্টিক। আবার আরেকটা হচ্ছে ইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন কী ধরনের? ইলাস্টিক কলিশন হচ্ছে যে দুইটা বস্তুর ঘর্ষণ লাগবে, এই যে ঘর্ষণ লাগলো এবং একটা অপোজিট সাইডে দুইটা চলে যাবে, এটাকে বলা হয় ইলাস্টিক কলিশন। এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন হচ্ছে যে দুইটার ঘর্ষণ লাগলো এবং দুইটাই সামনের দিকে ধাবমান হবে, বাট দুইটা একদম অ্যাডজাস্ট হয়ে লেগে থাকবে না, তাকে ইনইলাস্টিক কলিশন বলে। সো এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি আসলে কোনো লজিক দাঁড় করাইতে পারলাম না এখানে, শুধু মনে রাখার বিষয় এগুলা। তো এটাকে আমরা তাহলে কোশ্চেন অনুসারে যেহেতু লেগে থাকলে সেটাকে আমরা প্লাস্টিক সংঘর্ষ বলবো। এই যে প্লাস্টিক সংঘর্ষ, আমি আবারও বলে নিচ্ছি যেগুলো সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নাই, মানে সংজ্ঞা আকারে কোথা থেকে দিছে, কীভাবে দিছে, হয়তো বিজ্ঞানের কোনো টপিক থেকে এখানে নিয়ে আসছে। 188 নাম্বার যে কোশ্চেনটা ছিল এখানে, সেটা বলছে যে নিচের ছবিগুলো মূলত ছবি দেওয়া এবং এই ছবি থেকে আমাদেরকে এই মিসিং, অর্থাৎ এইখানে কোনো একটা সিম্বল আসবে, এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে এই সিম্বলের আলোকে আমাদের এই প্রশ্নবোধক চিহ্ন কোন ধরনের সিম্বল আসবে। তাহলে এটা কি 1 নাম্বার সিম্বল আসবে, অর্থাৎ এটা কি এরকম হবে, নাকি 2 নাম্বার সিম্বল আসবে যে এরকম হবে, নাকি 3 নাম্বার, নাকি 4 নাম্বার সিম্বল হবে। তো বিষয়টা আমি একটু ডিসকাস করি একটু আলাদা চিত্র অঙ্কন করে। এখানে যে চিত্রগুলো দেওয়া আছে যে এইভাবে এক একটা করে আয়তক্ষেত্র দেওয়া এবং এরপরে সিম্বল দেওয়া, এবং পরবর্তীতে এটা আমরা দেখতে পাচ্ছি এখানকার সিম্বলটা হচ্ছে উপর থেকে নিচ দিকে দিয়েছে এবং তারপরের সিম্বলটা ওনারা উপর দিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছে। আমাদেরকে আসলে এর পরের ঘরে কী ধরনের সিম্বল হবে, কোন দিকে যাবে, সেটা আমাদের বসাইতে হবে। এখন বিষয়টা আমরা এভাবে বক্সের ভিতরে আসলে বুঝতে পারতেছি না। আমরা একটা মনে করি যে এটা একটা ঘড়ির কাঁটা, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি ঘড়ির কাঁটা মনে করি, প্রথম চিত্র দেখেন, এটাকে যদি আমি একটা ঘড়ি আকারে কনভার্ট করি, এটা ঘড়ির মধ্যবিন্দু আমরা ধরলাম এবং এই দিকে ধরলাম কাঁটাটা আছে, অর্থাৎ এটার সিমিলার করে অঙ্কন করতেছি, এইদিকে কাঁটাটা আছে। ওকে, তারপরের চিত্র কি হইলো? তারপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কাঁটাটা এখানে ছিল, এই যে দেখেন কাঁটাটা ধরেন আমরা এটা যদি 12টা বাজে, এটা ধরলাম 1টা বাজে, এটা ধরলাম 2টা বাজে, ধরে নিলাম আমি। এই কাঁটাটা পরের চিত্র অনুসারে কী করছে? একদম সোজাসুজি কিন্তু নিচ দিকে দিছে। তাহলে আমি যদি সোজাসুজি নিচ দিকে দেই তাহলে এরকম হইতেছে ঘড়ির কাঁটাটা। আর আগে কি ছিল? আগের চিত্রে আমরা দেখলাম যে 2টা বাজে ওই বরাবর ছিল, অর্থাৎ এই যে এরকম ছিল। তাহলে এখন মাঝখানে তাহলে এই 2টা কাঁটার আমরা যদি একটু গ্যাপটা বুঝতে চাই, কোনটা যে তৈরি হয়েছে, 2টা কাঁটা আমি স্থাপন করার ফলে, অর্থাৎ এটা প্রথম চিত্র অনুসারে, এই চিত্র অনুসারে কাঁটাটা এরকম হয়, আর দ্বিতীয় চিত্র অনুসারে কাঁটাটা নিচ দিকে আসে। সো এই 2টা চিত্রের কাঁটা আমি যদি মানে করি, মাঝখানে কোনটা যদি দেখি, এখানে কত ডিগ্রি কোণ হবে বলেন তো? প্রথমত এটা একটা সরল রেখা একদম নিচ দিকে আসছে এবং এটা যদি আমরা এইভাবে প্লেন একটা দাগ কাটি তাহলে শুধুমাত্র এটুকু 90 ডিগ্রি হবে, ঠিক আছে কিনা? এই যে এটুকু কী হবে? 90 ডিগ্রি হবে। আর এই যে এখানে যে 2টা বাজে বলছিলাম, যে এটা যদি 12টা হয়, এটা যদি 1টা হয়, এটা যদি 2টা হয়, তাহলে এখানে তো আরও একটু কোণ রয়ে গেছে আমাদের, তাই না? আরেকটু কোণ রয়ে গেছে। সো এখানে কিন্তু আমাদের 90+ কোণ তৈরি হচ্ছে। তার মানে এটা আসলে আপনি যদি নিখুঁতভাবে ক্যালকুলেশন করেন সম্ভবত 135 ডিগ্রি কোণ তৈরি হবে। এখন সিমিলার ওয়েতে দেখেন তো, সিমিলার ওয়েতে আমরা যদি 3য় নাম্বার চিত্রটা যদি ঘড়িতে যদি প্রতিস্থাপন করি, আমি একটু মুছে নিচ্ছি, 3য় নাম্বার চিত্রটাকে যদি আমি ঘড়ির কাঁটা অনুসারে ডিজাইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা স্ট্রেট হিসাবে আছে। সো এটা ঘড়ির কাঁটাটা তাহলে কী হবে? একদম 12টার ঘরে থাকবে, তাই না? স্ট্রেট থাকবে, আমরা ধরে নিচ্ছি 12টা বাজে 3য় নাম্বার চিত্র অনুসারে। ওকে, ফাইন। এখন 3য় নাম্বার চিত্র অনুসারে এটা যদি স্ট্রেট থাকে, আমরা দেখতে পাচ্ছিলাম যে আগের চিত্রে কিন্তু 2টা কাটার 135 ডিগ্রি অ্যাঙ্গেল বা 90+ এত ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু তৈরি হয়েছিল। সো এখানেও কিন্তু আমরা যদি 90+ অ্যাঙ্গেল তৈরি করতে চাই এই কাটাটা, তাহলে এখানে এই দিকে দিলে হবে 90, কিন্তু আমরা দেখছি যে 90+ অ্যাঙ্গেল হবে, দেখছি না আমরা, বা 135 ডিগ্রি অ্যাঙ্গেল হবে যদি নিখুঁতভাবে ক্যালকুলেশন করি। যাই হোক, 90+ যদি করতে চাই এদিকে দিলে হবে 90, আর 90 তার আমাকে 90+ করতে হবে, নিশ্চয়ই আর একটু বাড়াই করতে হবে। সো আমি যদি এইদিকে দিলাম আমি কাটাটা, তাহলে এখন ধরে নিচ্ছি যে এটা হলো 135 আমি ধরে নিচ্ছি, বা 90+ সামথিং আছে। এখন যদি এরকম হয় তাহলে এখানেও যদি
এই দুটার যে কোণ তৈরি হয়েছিল ঘড়ির কাঁটা অনুসারে যে 90 প্লাস মানে 90-এরও বেশি বড় ডিগ্রি কোণ তৈরি হয়েছিল। সো এখানেও তাহলে আমরা যদি 90-এর বেশি বড় ডিগ্রি কোণ তৈরি করতে চাই, অ্যাপ্রক্সিমেটলি ধরে নেন যে 90 এখানে আসে। 90 কীভাবে হয় তার আগে বলি যে এটা কিন্তু 90 ডিগ্রি, আর এটাকে যদি একটু বাঁকা করে দিই এবার কিন্তু 90-এর চেয়ে বেশি আছে এখানে। তো এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। সো আমি এখানে 90 না করে 90-এর চেয়ে একটু বেশি নিলাম, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি 135 ডিগ্রি। এই কাটা আর এই কাটার দূরত্ব আমরা যদি এটা এ ধরি, বি ধরি, আর এটা যদি ও ধরি, তাহলে এ ও বি এই চিত্র অনুসারে অবশ্যই 90 প্লাস হবে। এখন তার মানে কি, এইখানে কাটাটা উপর দিকে যদি থাকে, ভালোভাবে খেয়াল করেন, এখানে কাটাটা উপর দিকে থাকলে পরবর্তী কাটাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচ দিকে আসতেছে। সো আমাদের এখানে কিন্তু চিত্র অনুসারে আমাদের অ্যান্সারটা এই যে এই দিকে হবে। সো এখানে অ্যান্সার হিসাবে আমরা কোনটা ব্যবহার করবো, এই যে 3 নাম্বারটা ব্যবহার করবো। এই যে সো একটা ঘড়ি দিয়ে আপনি একটু ভাবেন, এগুলো আসলে মানে সরাসরি বোঝানো মুশকিল, মানে বিশেষ করে অনলাইন ক্লাসে বোঝানো মুশকিল। একদম আমাকে, আপনি যদি আমার কাছে আসতেন আপনাকে ঘড়ি, একদম একটা ঘড়ি দিয়ে কাটাগুলো নিয়ে আপনাকে বুঝাই দিতে পারতাম। সো তারপরেও আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এরপরে 189 নাম্বার কোশ্চেনে যেটা আসছিল সেটা বলছে যে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের আপাত পরিবর্তন ঘটে। বুঝেন, পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে, আমি ধরে নিচ্ছি এটা হলো পৃথিবী। এখন এই পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা, বিভিন্ন বিন্দু থেকে কি করব আমরা, বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে। আপাত পরিবর্তন ঘটে মানে দেখে মনে হয় পরিবর্তন ঘটছে, কিন্তু আসলে পরিবর্তন ঘটে নাই, সেটাকে বলে আপাত পরিবর্তন ঘটে। সো একটি নক্ষত্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় না। আমরা যদি ধরে নিই যে এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র, এটা একটা নক্ষত্র ধরে নিচ্ছি, অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নেন। পৃথিবী নিশ্চয়ই এত বড় হবে না নক্ষত্রের তুলনায়, তাই না? পৃথিবীতে একটা গ্রহ মাত্র। সো পৃথিবী আরও ছোটো করে আট করা উচিত ছিল। সো এখন বলছে পৃথিবীর বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের আপাত অবস্থানের পরিবর্তন ঘটে। আমরা ধরে নিচ্ছি যে এটা হলো আমাদের নক্ষত্র, এবং এই বিন্দু থেকে দেখলে যেরকম দেখা যায় আর এই বিন্দু থেকে দেখলে একই রকম দেখা যায় না, অথবা এই বিন্দু থেকে দেখলে আবার অন্যরকম চেহারা মনে হয়, আবার এই বিন্দু থেকে দেখলে আবার অন্যরকম চেহারা মনে হয়। আসলে কিন্তু নক্ষত্রের চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, নক্ষত্রের চেহারা কিন্তু সেম আছে, বাট পৃথিবীর এক একটা বিন্দু থেকে ভিন্ন ভিন্ন বিন্দু থেকে দেখার কারণে আমাদেরকে নক্ষত্রটাকে ভিন্ন মনে হচ্ছে। সেই জন্য বলছে যে নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে, মানে দেখে মনে হয় পরিবর্তন ঘটছে, অ্যাকচুয়ালি পরিবর্তন ঘটে নাই। সো এই যে পৃথিবীর ভিন্ন বিন্দু থেকে যে নক্ষত্রকে আমরা পর্যবেক্ষণ করলে যে তার অবস্থানের পরিবর্তিত হয়েছে বলে মনে হয়, এই ঘটনাটাকে কি বলা হয়? এই ঘটনাটাকে বলা হয় প্যারালেক্স। আমি আবারও বলতেছি, আসলে কিন্তু এই জিনিসগুলো আমারও জানা নাই, এই নতুন নতুন আমি শিখতেছি যে এরকম ঘটনাকে প্যারালেক্স বলে। তো এই বিষয়গুলো যারা ওই যে কী বলে যে নক্ষত্র নিয়ে অ্যাস্ট্রোলজি নিয়ে যারা একটু স্টাডি করছেন তারা হয়তো ভালো পারবেন। সো বিসিএসে কিন্তু এরকম আনকমন জিনিস থাকবে, অনুমান করে দাগানো যাবে না। আপনাকে বিসিএসে কী পড়বেন, কী অ্যান্সার করবেন, তার সাথে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা অ্যান্সার করবেন না বা কোনটা স্কিপ করবেন, এটা মনে রাখেন। তো এখানে দেখেন লাইভ এমসিকিউতে ওনারা সুন্দর করে ব্যাখ্যাগুলো দিছে যে প্যারালেক্স আমরা কখন বলবো, তারপর ডপলার ইফেক্ট আমরা কখন বলবো, এরকম সুন্দর করে দেওয়া আছে। আপনারা ওনাদের এটা ফলো করতে পারেন বা নোট করে নিতে পারেন। এগুলো হচ্ছে আসলে মানে কমন কোনো কোশ্চেন না। 190 নাম্বার কোশ্চেনটা সলভ করার পর মনে হয় যে খুব ইজি, তাই না? কারণ আমি তো সময় পাইছি, বসে সলভ করছি বা অন্যের সলভ করা জিনিসটা দেখে হেল্প নিছি। কিন্তু পরীক্ষার হলে আপনি কিন্তু মাথা নষ্ট করে দিতে পারে, মানে ক্লুটা ধরতে গিয়ে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তো এই জন্য এই ধরনের অ্যান্সারগুলো আমি বলি যে অ্যান্সার করবেন না, অথবা করলে সবার শেষে করবেন যখন মানে সময় হাতে থাকবে তখন, তাছাড়া কিন্তু এগুলো নিয়ে গবেষণা করেন না। আর আপনি যদি ব্রিলিয়ান্ট হন তাহলে করতেই পারেন, অ্যাজ ইউর উইশ। এখানে দেখেন, এখানে প্যাটার্নটা, এখানে আমার সর্বশেষ সংখ্যাটা কত সেটা বের করতে হবে। ওনারা যেটা করছে এইগুলো হলো যোগ করছে। এখন 17 আর 8 যদি আমরা যোগ করি কত হবে বলেন তো? এখানে 17 8 যোগ করলে 17 আর কত 8, 15 5 আর 2 25 হবে। কত হয়েছে? 25। তাহলে এই দুটো যদি আপনি যোগ করেন পাইতেছেন 25। আবার এই দুটো যদি গুণ করেন তাহলে কত পাবেন? 25। আবার এই দুটো যোগ করেন তো রেজাল্ট কত হবে? 13 আর 7 যদি যোগ করেন দুইটা মিলে কত হবে? 20 হবে। আবার এই দুটো যদি গুণ করেন তাহলে কত হবে? 4 5 20 হবে। আবার এই দুটো যোগ করেন তো, এই দুটো যোগ করলে কত হবে বলেন তো? তাহলে কিন্তু 18 হবে। আবার এই দুটো গুণ করেন তো কত হবে? 18 হবে। তাহলে এই দুটো কী করবেন? সবগুলোই কী করছেন? সবগুলোই যোগ করছেন। তাহলে এই দুটো যোগ করেন, এই দুটো যোগ করলে রেজাল্ট কত হবে? এই দুটো যোগ করলে 16 হবে। সো এখানে তাহলে আমাদের এই দুটো গুণ করে কত হবে? এই দুটো গুণ করেও 16 হবে। তাহলে 4 আছে, আর কত লাগে? আরও 4 লাগে। 4 আর 4 গুণ করলে কত হয়? 16 হয়। সুতরাং এটা রাইট অ্যান্সার হবে এই যে 4। তো সোজা কথা, এই প্রথম দুইটা সংখ্যা
যোগ করে মান বের করা হয়েছে আর পরের দুইটা সংখ্যা গুণ করে মান বের করা হয়েছে এবং দুইটা মান সবসময় সেম আসছে। এই দুইটা যোগ করেন, যোগ করে যা পাবেন, এই দুইটা গুণ করে তাই পাবেন, এই দুইটা যোগ করে যা পাবেন, এই দুইটা গুণ করে তাই পাবেন, এই দুইটা যোগ করে যা পাবেন, এই দুইটা গুণ করে তাই পাবেন। তাহলে এই দুইটা যোগ করে আমি কত পাইছি 16, তাহলে এই দুইটা গুণ করে আমি কত পাবো 16, তাহলে একটা দেওয়া আছে 4, তাহলে আর একটা নিশ্চয়ই আমার 4 লাগবে। তো নিঃসন্দেহে আপনারা বুঝে গেছেন। আসলে আমি বলেছি যে এটা নিজে থেকে সলভ করলে তো মানে সময় নিয়ে সলভ করলে তো সহজই লাগে, কিন্তু আসলে পরীক্ষার হলে কিন্তু মানে 12টা বাজে যায়। তো আশা করতেছি আজকের ক্লাসগুলো বুঝেছেন এবং দয়া করে শিক্ষার্থী বন্ধুরা, ভাইরা, বোনেরা আমার ক্লাসগুলো আরও কীভাবে করলে ভালো হয় আপনারা একটু পরামর্শ দিবেন আমাকে, এবং আপনাদের একটা যদি মানে কমেন্ট বা মন্তব্য পাই আমার কিন্তু খুবই ভালো লাগে বা অনুপ্রাণিত হই। এবং সবচেয়ে বড় কথা হলো আপনার যদি একটু উপকারও লাগে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।